এক তরুণ সেনানায়ক, যার নাম তখনও ইতিহাসে বড় করে লেখা হয়নি। আলেকজান্দ্রিয়ার প্রতিরক্ষার দায়িত্বপ্রাপ্ত এক তরুণ সেনানায়ক প্রথমবারের মতো নিজেকে প্রমাণ করেছিলেন। কিন্তু কিভাবে সেই সামরিক দায়িত্ব থেকে মাত্র 2 বছরের মধ্যে তিনি পৌঁছে গেলেন মিশরের সর্বোচ্চ প্রশাসনিক পদ, উজিরের আসনে। এই উত্থান ছিল অপ্রত্যাশিত নয়, এটি ছিল যুদ্ধক্ষেত্রের সাহস, কূটনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক শূন্যতার সদ্ব্যবহার এবং সুচিন্তিত কৌশলের এক অনন্য সমন্বয়। ক্রুসেডার ও ফাতিমীয়দের সম্মিলিত সেনাবাহিনী ধীরে ধীরে শহরটিকে ঘিরে ফেলে। শুরু হয় অবরোধ, খাদ্য সংকট শুরু হয়, রসদ কমে যায়, শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী সালাউদ্দিন কঠোর সামরিক শৃঙ্খলা বজায় রাখেন, শহরের সম্পদ সুশৃঙ্খল বন্টন করেন, সৈন্য ও নাগরিকদের মনোবল ধরে রাখেন। অবশেষে সমঝোতার মাধ্যমে অবরোধ শেষ হয়। যদিও এটি পূর্ণ সামরিক বিজয় ছিল না, কিন্তু সালাউদ্দিনের নেতৃত্ব সবার নজরে আসে, বিশেষত মিশরের অভিজাতদের। অবরোধ শেষে সালাউদ্দিন কায়রোতে অবস্থান নেন। তখন উজির ছিলেন আবু শাওয়ার। শাওয়ার একদিকে শিরকুকে সন্দেহ করতেন, অন্যদিকে ক্রুসেডারদেরও পুরোপুরি বিশ্বাস করতেন না। এই সময় সালাউদ্দিন সরাসরি ক্ষমতা দখলের চেষ্টা করেন, বরং তিনি 3টি গুরুত্বপূর্ণ কাজ করেন: সিরিয়ান ও কুর্দি সৈন্যদের মধ্যে ঐক্য বজায় রাখা, কায়রোর প্রশাসনিক মহলে ধীরে ধীরে প্রভাব তৈরি করা, সামরিক দক্ষতার মাধ্যমে নিজেকে গ্রহণযোগ্য করে তোলা। এটিই ছিল তার রাজনৈতিক পরিপক্কতার সূচনা। 1169 সালে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। জেরুজালেমের রাজা এমরিকের নেতৃত্বে মিশরে নতুন অভিযান শুরু করেন। শাওয়ার আবারও কৌশল করেন, তিনি কখনো শিরকুর দিকে, কখনো ক্রুসেডারদের দিকে ঝুঁকতে থাকেন। এই দ্বৈত আচরণে বিরক্ত হন শিরকুর। অবশেষে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়, শাওয়ারকে সরিয়ে দেওয়া হবে, শাওয়ার গ্রেপ্তার হন এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়। এটি ছিল মিশরের ক্ষমতার কেন্দ্রে এক বড় পরিবর্তন। শাওয়ারের পতনের পর ফাতিমীয় খলিফা আল আদিল শিরকুকে উজির নিযুক্ত করেন। শিরকু এখন মিশরের কার্যত সামরিক শাসক, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। মার্চ 1169 সাল, মাত্র 2 মাসের মধ্যেই তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। হঠাৎ করেই মিশরের সর্বোচ্চ প্রশাসনিক পদ শূন্য হয়ে যায়। শিরকুর মৃত্যুর পর দরবারে প্রশ্ন ওঠে, নতুন উজির কে হবেন? বিকল্প ছিল কয়েকজন প্রভাবশালী আমির, কিন্তু তাদের নিয়োগ দিলে তারা স্বাধীন শক্তিতে পরিণত হতে পারতেন। এই অবস্থায় তরুণ সালাউদ্দিনকে বেছে নেওয়া হয়, কারণ তিনি তখনও তুলনামূলকভাবে তরুণ, তাকে অভিজ্ঞ রাজনৈতিক মনে করা হতো না। দরবার ভেবেছিল তাকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে। সিরিয়ান সেনাবাহিনীর সমর্থন তার পিছনে ছিল। এভাবেই 1169 সালে সালাউদ্দিন আনুষ্ঠানিকভাবে মিশরের উজির নিযুক্ত হন। উজির হওয়ার পর ধীরে ধীরে সেনাবাহিনীতে নিজের অনুগতদের স্থাপন করেন, অর্থনৈতিক শৃঙ্খলা আনেন, প্রশাসনে দুর্নীতি কমানোর উদ্যোগ নেন, ফাতিমীয় সামরিক কাঠামো পুনর্গঠন করেন। তার কৌশল ছিল সরাসরি সংঘর্ষ এড়িয়ে ধাপে ধাপে ক্ষমতা সুসংহত করা। সালাউদ্দিনের এযাবৎকালের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে আমরা যা বুঝি, আলেকজান্দ্রিয়ার অবরোধ ছিল তার রাজনৈতিক বৈধতার সূচনা, কারণ তিনি প্রমাণ করেন যে তিনি কেবল শিরকুর ছায়া নন। শহর রক্ষার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেন, মিশরের অভিজাতদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন, সামরিক ও প্রশাসনিক দক্ষতার প্রমাণ দেন। এই সুনামি তাকে উজির হওয়ার পথে এগিয়ে দেয়। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি বুঝতে পারেন, মিশরকে শক্তিশালী না করলে জেরুজালেম পুনরুদ্ধারের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। তখন মুসলিম বিশ্ব বিভক্ত, সিরিয়া আলাদা, মিশর আলাদা, মুসল আলাদা। আর এই বিভক্তির সুযোগেই শক্তিশালী হয়ে উঠেছে ক্রুসেডার রাষ্ট্রগুলো।
1171 সালে ফাতিমীয় খলিফা আল আদিদ মৃত্যুবরণ করেন। এই মুহূর্তে সালাউদ্দিন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। শুক্রবারের জুমার খুতবায় আব্বাসীয় খলিফার নাম ঘোষণা করা হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয় 2 শতাব্দীর শিয়া ফাতিমীয় শাসন। মিশর পুনরায় সুন্নি রাজনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়। এই পদক্ষেপ ছিল কেবল ধর্মীয় নয়, এটি ছিল রাজনৈতিক ঐক্যর ভিত্তি। 1174 সালে সিরিয়ার শক্তিশালী শাসক নুরউদ্দিন জেঙ্গি মৃত্যুবরণ করেন। Nuruddin is dead. What now? The vultures circle already. We must hold firm, but at what cost? তার উত্তরসূরি ছিলেন অল্প বয়সী। এই পরিস্থিতিতে সিরিয়ায় শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। সালাউদ্দিন দ্রুত কৌশল নেন। তিনি দামেস্কের দিকে অগ্রসর হন, কিন্তু আক্রমণকারী হিসাবে নয়, রক্ষকর্তা হিসাবে। দামেস্কের জনগণ তাকে স্বাগত জানায়। ধীরে ধীরে তিনি সিরিয়ার প্রধান নগরীগুলো নিজের নিয়ন্ত্রণে আনেন। 1174 সাল থেকে 1186 সালের মধ্যে সালাউদ্দিনের প্রধান লক্ষ্য ছিল পুরো সিরিয়াকে একত্রিত করা। মুসল ও আলেপ্পোর প্রভাব নিয়ন্ত্রণ, উত্তর ইরাকের জেঙ্গি আমিরদের সাথে সমঝোতা, আভ্যন্তরীণ বিদ্রোহ দমন। তিনি সরাসরি সবসময় যুদ্ধ করেননি। কখনো বিয়ে, কখনো চুক্তি, কখনো অবরোধ, সব ধরনের কৌশল ব্যবহার করেছেন। এভাবেই ধীরে ধীরে তৈরি হয় নতুন এক শক্তি, আইয়ুবী রাষ্ট্র। এই সময় লেভান্ত অঞ্চলে ছিল 4টি প্রধান ক্রুসেডার রাষ্ট্র: কিংডম অব জেরুজালেম, প্রিন্সিপালিটি অফ অ্যান্টিওক, কাউন্টি অফ ত্রিপলি এবং এডেসা। জেরুজালেমের সিংহাসনে তখন ছিলেন কুষ্ঠরোগে আক্রান্ত রাজা চতুর্থ বাল্ডুইন। তার অসুস্থতা রাজনীতিকে দুর্বল করে তোলে। রাজদরবারে 2টি শক্তিশালী গোষ্ঠী তৈরি হয়, একদিকে শান্তি চুক্তিপন্থী, অন্যদিকে উগ্রপন্থী সামরিক গোষ্ঠী। এই উগ্রপন্থীদের অন্যতম নেতা ছিলেন রেনাল্ড। রেনাল্ড মুসলিম বণিক কাফেলা আক্রমণ করতে শুরু করেন, এমনকি তিনি লোহিত সাগর পর্যন্ত অভিযান চালান। এটি সরাসরি মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি ছিল। সালাউদ্দিন এটিকে ব্যক্তিগত ও রাজনৈতিক অপমান হিসাবে দেখেন। এক পর্যায়ে শান্তি চুক্তি ভেঙে যায়, যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। 1177 সালে মান্টিগার্সের যুদ্ধে সালাউদ্দিন অপ্রস্তুত অবস্থায় আক্রমণের মুখে পড়েন। রাজা চতুর্থ বাল্ডুইন হঠাৎ আক্রমণ করে তাকে পিছু হটতে বাধ্য করেন। এই পরাজয় সালাউদ্দিনকে সতর্ক করে তোলে। তিনি বুঝতে পারেন শুধু আবেগ নয়, পরিকল্পিত সামরিক প্রস্তুতি প্রয়োজন। পরবর্তী কয়েক বছরে তিনি সেনাবাহিনী পুনর্গঠন করেন। 1186 সালে জেরুজালেমের সিংহাসনে বসেন গাই অফ লুসিগনান। Guy of Lusignan, by the grace of God, receive this crown of the kingdom of Jerusalem. অভিজ্ঞতাহীন নেতৃত্বে রাজ্য আরও বিভক্ত হয়ে পড়ে। রেনাল্ড আবারও মুসলিম কাফেলা আক্রমণ করেন। এইবার সালাউদ্দিন সিদ্ধান্ত নেন পূর্ণমাত্রার যুদ্ধ। তিনি সিরিয়া, মিশর, জাজিরা সব অঞ্চল থেকে সেনা আহ্বান করেন। এটি ছিল দীর্ঘ প্রস্তুতির ফল। 1187 সালের গ্রীষ্ম, 2 বাহিনী মুখোমুখি হয় গ্যালিলির উত্তপ্ত প্রান্তরে। স্থানটির নাম হর্ন অফ হিত্তিন। এই যুদ্ধ পরিচিত হবে ব্যাটেল অফ হিত্তিন নামে। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল এক যুগের মোড় পরিবর্তন। সালাউদ্দিন পরিকল্পিতভাবে পানির উৎস নিয়ন্ত্রণ করেন, ক্রুসেডারদের তৃষ্ণার্ত অবস্থায় মরুভূমিতে টেনে আনেন, আগুন ও ধোঁয়ার কৌশল ব্যবহার করেন। 4 জুলাই 1187 সাল ক্রুসেডার বাহিনী সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। রাজা গাই বন্দী হন। রেনাল্ডকে ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ড দেন সালাউদ্দিন। পবিত্র ক্রুশ দখল করা হয়। হিত্তিনের বিজয় ছিল কেবল একটি সামরিক জয় নয়, এটি ছিল 2 দশকের ধৈর্য, কৌশল, রাজনৈতিক ঐক্য এবং সুদূর প্রসারী প্রস্তুতির পরিণতি। মিশর থেকে সিরিয়া, বিভক্ত মুসলিম শক্তিকে একত্রিত করে সালাউদ্দিন আইয়ুবী গড়ে তুলেছিলেন এক সুসংগঠিত রাষ্ট্রযন্ত্র। তারপরই তিনি আঘাত হানেন সঠিক সময়, সঠিক স্থান, ব্যাটেল অফ হিত্তিনে। এই বিজয়ের মাধ্যমে ভেঙে পড়ে ক্রুসেডার সামরিক শক্তির মেরুদণ্ড, আর ইতিহাসের দিগন্তে উন্মুক্ত হয়ে যায় এক নতুন পথ, জেরুজালেমের পথ।
পবিত্র নগরী জেরুজালেম এখন আর দুঃস্বপ্ন নয়, এটি পরিণত হতে যাচ্ছে বাস্তবে। আগামী পর্বে আমরা দেখব কিভাবে সালাউদ্দিন মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেম পুনরুদ্ধার করেন এবং কিভাবে ইতিহাসের পাতায় লেখা হয় এক নতুন অধ্যায়।